স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। নির্বাচনে পরিবেশ থাকলে দল সবসময় প্রস্তুত বলছে বিএনপি, বলছে 300 আসনে 900 জন যোগ্য প্রার্থী রয়েছেন। কোন যোগ্যতায় মনোনয়ন পাবে প্রার্থী, এসব নিয়ে আজকে আলোচনা, যেখানে দেখিবে বাছাই। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা নুহুল আলম লেনিন, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। লেনিন ভাই, আমি পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটু কোট করি। কেউ গডফাদার সুলভ আচরণ করবে এবং তা কন্টিনিউ করবে এই গডফাদার চরিত্র নিয়ে। যিনি তিনি নমিনেশন পাবেন, এমপি হবেন, এই আশা যারা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদের প্রশ্ন, আওয়ামী লীগে যদি একাধিক আগ্রহী প্রার্থী থাকে তাহলে কি উপায়ে আওয়ামী লীগ তার আদর্শ প্রার্থী বেছে নেয়? ধন্যবাদ। এটা তো নির্ভর করে মানে কিছুটা পরিস্থিতির উপরেও। প্রতিটি নির্বাচন একটা আলাদা আলাদা পটভূমিতে, প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ একটানা 2 দফা ক্ষমতায় আছে এবং এইবারের নির্বাচনটি হবে 2 দফায় ক্ষমতায় থাকার পরে তৃতীয় নির্বাচন। ন্যাচারালি এই 2 টার্মসে যারা আওয়ামী লীগের থেকে পার্লামেন্ট সদস্য ছিলেন তাদের পারফরমেন্সটাকে বিবেচনায় নেওয়া হবে, যে তারা জনগণের আশা এবং প্রত্যাশা অনুযায়ী তারা তাদের কাজ করেছেন কিনা, দলের মধ্যে তাদের অবস্থান কি, সর্বোপরি জনগণের মধ্যে তাদের আস্থার অবস্থাটা কি আছে। এবং এটা খুবই মানে স্বাভাবিক যে দীর্ঘদিন একজন যদি এমপি থাকেন তাহলে তার বিরুদ্ধে যেমন পক্ষে থাকে তার বিরুদ্ধেও থাকে। অনেক সময় তাদের কিছু যে ভুল ত্রুটি, স্খলন পতন হয় না এমন না। এবং সে কারণেই পার্লামেন্টারি পার্টি বা দল নতুন করে প্রার্থী বিবেচনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তারা এই বিষয়গুলো বিবেচনা করেন যে যারা ছিলেন তাদের অতীতের কি ভূমিকা, এবং কেবল তারাই আবার পুনর্নির্বাচিত হবেন বা পুনর্মনোনয়ন পাবেন এমন তো নয়। পার্টিতে নতুন প্রজন্ম এসছে, আরও অনেক ত্যাগী নেতা আছে, কর্মী আছে, যোগ্য লোক আছে, তাদেরকেও সামনে নিয়ে আসা যায় কিভাবে। ভাই, এইটা বোঝার কোনো বৈজ্ঞানিক পন্থা আছে আওয়ামী লীগে, নাকি অনেকটা আধ্যাত্মিক উপায়ের উপরে নির্ভর করা হয়? আপনি আধ্যাত্মিক শব্দটা কি অর্থে বললেন আমি জানি না। ওটা মানে ফকিরের দরবারে হইতে পারে। এখানে সোজা কথা হচ্ছে যে আমি একজন লোককে জানি, আমার পার্টির লোক, আমি তাকে জানি। তার এই গত 8 বছর বা 5 বছর এই মেয়াদে তার কাজকর্ম আমি নিঃসন্দেহে আমরা এটা মূল্যায়ন করি। আমাদের সেই মেকানিজম আছে এবং আছে বলেই আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ, সে যোগ্য, সে অযোগ্য, সে তার যোগ্যতা প্রমাণ করে, মানে মেকানিজম আছে। সেলিম ভাই, মানে কি প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয় আর কি প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা উচিত, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন আওয়ামী লীগ, বিএনপি তাদের প্রার্থী বাছাই করছে। এটা থেকে অনেকের এরকম একটা ভুল ধারণা হতে পারে যে আমাদের দেশে যদি ইলেকশন হয় এবং ইলেকশনে সবাই অংশগ্রহণ করে তাহলে এই 2টা পক্ষই একমাত্র প্রাসঙ্গিক। কিন্তু আমরা এটা দেশবাসীকে জানাতে চাই যে সেরকম নির্বাচন হলে আমরা আওয়ামী লীগ আর বিএনপির বাইরে বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তিগুলো আরেকটা বিকল্প জোট করে এর বাইরে বিকল্প শক্তি হিসেবে আমরা আমাদের প্রার্থীও 300 আসনেই আমরা দেওয়ার জন্য চিন্তা আমাদের আছে। তবে প্রার্থী বাছাইয়ের চেয়ে আমরা মনে করি যে এখন গুরুত্বপূর্ণ হলো নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে সংস্কার করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেইটাকে প্রতিষ্ঠা করার স্বার্থে একটা শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তির দাপট, প্রশাসনিক কারসাজি এইগুলোকে বন্ধ করে আমরা সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য যে সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার জবাব নির্ভর করছে যে আপনি নির্বাচনটা কেবল কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়ার একটা মাধ্যম হিসেবে বিবেচনা করছেন, নাকি নীতি আদর্শকে বাস্তবায়ন করার আরও 10টা কার্যক্রমের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম যে রাষ্ট্র ক্ষমতা হাতে থাকলে সেগুলোকে আরো ভালো করে আমি বাস্তবায়ন করতে পারবো। এটা সম্পূর্ণ 2টা একেবারে ভিন্ন। ক্ষমতায় যাওয়া ছাড়া নির্বাচনের আর কি উদ্দেশ্য থাকতে পারে? ক্ষমতায় যাওয়ার 2টা উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো নির্বাচনের কোনো উদ্দেশ্য থাকতে পারে নাকি? ক্ষমতায় যাওয়ার 2টা উদ্দেশ্য থাকতে পারে। জি,
ক্ষমতায় যাওয়া তো অবশ্যই, নির্বাচন তো ক্ষমতায় কারা যাবে ঠিক করার জন্য, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য দুইটা উদ্দেশ্য থাকতে পারে। এবং অনেকে যেটা বলছে যে হাইব্রিড লোক এসে ঢুকে গেছে, ওয়ান টাইমার এসে ঢুকে গেছে, এবং কোনোদিন একটা রাজনৈতিক দলের সদস্য ছিল না এবং তার অতীত সম্পর্কে আমরা অনেকেই সকলেই জানি, হঠাৎ করে আবির্ভূত হলো এবং সে নমিনেশন পেয়ে গেল। সেই ক্ষেত্রে বিবেচনাযোগ্য বিষয়টা প্রধানত হয়ে যায় হলো উইনেবিলিটি, বিজয় যোগ্যতা। এবং হয়তো আমি ভাববো যে একজন কর্মী সে ত্যাগী, আদর্শবান এবং সংগঠনের জন্য, আন্দোলনের জন্য জেল খেটেছে, নির্যাতন করেছে, হয়তো নমিনেশন বোর্ডের সামনে আসলে পরে তাকে বলা হবে হ্যাঁ তুমি খুব ভালো কর্মী, তুমি ত্যাগ তিতিক্ষার জন্য, জেল খাটার জন্য উপযুক্ত, কিন্তু নির্বাচনের জন্য তো উপযুক্ত না, তোমার টাকা লাগবে, তোমার পেশি শক্তি লাগবে। এই জিনিসগুলো হলো তার বিজয় লাভের প্রাইমারি কন্ডিশন হিসেবে ধরা হয়। ওর জন্য ক্ষমতায় যেতে হবে, ওর জন্য কোন ক্যান্ডিডেট উইনেবল, কে জিততে পারবে, এই বিবেচনা থেকে ক্যান্ডিডেট বাছাই, এইটা হলো এক ধরনের চিন্তা। আরেকটা চিন্তা হলো যে আমি সেই সব বন্ধুকেই ঠিক করব, নমিনেশন দিব যারা হয়তো তার টাকা পয়সা নাই, হয়তো খুবই গরিব, হয়তো এইসব দিক থেকে তার মাসল পাওয়ার নাই, মাস্তান বাহিনী নাই, কিন্তু সে নীতি আদর্শে পরীক্ষিত সৈনিক এবং সেই হিসাবে। কিন্তু সেটা তো আপনি দাবি করছেন নীতি আদর্শে সে পরীক্ষিত সৈনিক, আপনি জিজ্ঞেস করেছেন কোনটা হওয়া উচিত। না, নীতি আদর্শে আমি জানতে চাইছি নীতি আদর্শে পরীক্ষিত সৈনিক বলে আপনি যাকে দাবি করছেন তাকে তো আপনি নমিনেশন দিয়েছেন এর আগে, বা আপনি আমি যদি তো সেই ক্ষেত্রে তাকে ভোটাররা গ্রহণ করছে না কেন? আজকে গ্রহণ করছে না, ইতিহাস আজকেই শেষ হচ্ছে না, কালকে শেষ হবে। অতীতে গ্রহণ কেন করে নাই? মানে করে নাই, তারা যথেষ্ট পরিমাণে জনগণের ভেতরে তাদের পজিশনটা সৃষ্টি করতে পারেনি। কথা ভালো বলেছে, আচ্ছা, কিন্তু কাজ দিয়ে যথেষ্ট পরিমাণে দেখাতে পারেনি, এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে কিন্তু ওকে সুযোগ না দিলে কাজ করবে আন্দোলন সংগ্রামের যে শক্তি, সেইটা সব সময় ভোটের পরিমাণে প্রতিফলিত হয় না। আমাদের দেশের রাজনীতির এইটা আরেকটা বৈশিষ্ট্য। সেলিম ভাই, আপনারা এইটা বলবেন কিনা যে আপনারা সাধারণ মানুষের যে আসলে কি চান সেই ক্ষেত্রে কি কোনো বোঝার ক্ষেত্রে কোনো ফাঁক থেকে যাচ্ছে? না, আমার মনে হয় এটা প্রধান কারণ না। প্রধান কারণ হলো যে মানুষের বুঝটা অসমভাবে বিকশিত হয়। আচ্ছা, ওকে, অসমভাবে বিকশিত হয়। আপনি একবারেই 1947 সালে আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করিনি, এটা ধাপে ধাপে করতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে। আপনি কি সংগ্রামে যে রোড, যে পথ, সে পথে ঠিক পথে আছেন বলে মনে হচ্ছে কিনা? বাংলাদেশের মানুষ ঠিক পথে আছে? ভুল তো ঠিকই আমাদের নেই, অবশ্যই আছে, কিন্তু মোটা দাগে যদি বলেন আমরা ঠিক, তাহলে আমরা ইতিহাসের যে সঠিক ধারা সেটা আমরা খালি নির্বাচনে যেন ভাবে জেতার জন্য এর সঙ্গে অ্যালায়েন্স করলাম, ওর সঙ্গে অ্যালায়েন্স করলাম, এই ধরনের কৌশলের নামে আমাদের নীতি আদর্শকে আঘাত করে এরকম কোন পথ আমরা গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করি। তারপরেও ভুল ত্রুটি হতে পারে, আমি সেটা অস্বীকার করব না আর কি। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আজকে বিএনপির যে মহাসচিব আছেন তিনি বলছেন যে বিএনপি নির্বাচনমুখী দল 900 প্রার্থী দিতে পারবে, 300 আসনে 900 প্রার্থী রেডি আছেন। এর মধ্যে থেকে 300 প্রার্থী কিভাবে বাছাই করবেন? মানে প্রক্রিয়াটা কি, বা কিভাবে বাছাই হবে? প্রক্রিয়াটা হচ্ছে খুব স্বাভাবিক। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবার তাদেরকেই নমিনেশন দেওয়ার কথা ভাবছে যারা ব্যক্তিগতভাবে সৎ, প্রাথমিক যোগ্যতার প্রথমে সৎ থাকতে হবে, এবং সেই সমস্ত প্রার্থী দোজ হু আর ইন্টিগ্রেটেড হিমসেলফ উইথ দ্য ব্রড মাসেস অফ পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স অ্যান্ড কমন পিপল অফ দি কান্ট্রি। এখন যারা জনগণের সাথে একাত্ম হয়ে যেতে পারবে, রাজনীতিবিদদের মধ্যে আছেন কিনা? আছে এরকম রাজনীতিবিদ বিএনপিতেই বেশি আছে। আচ্ছা, আগে যারা ছাত্র ইউনিয়ন করতো, ন্যাপ করতো, বাম রাজনীতির সাথে ছিল এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, এরা কিন্তু ব্যাপকভাবে বিএনপিতে আছে। এটা কিন্তু আওয়ামী লীগের সাথে নাই। আওয়ামী লীগের সাথে লেন বাইটাই কিছু লোকজন, বাম দলের সঙ্গে কিছু আছে, বা সিপিবি বা বাম ধারণা আছে, তাদের সঙ্গে কিছু আছে, বিএনপিতে আছে। কিন্তু বিএনপি অতীতের অভিজ্ঞতা থেকে একটা রাজনৈতিক দলকে তার আভ্যন্তরীণ যে গণতন্ত্র, সেকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাহলে জনগণের সাথে যা সম্পর্ক থাকবে সেই জনগণের আস্থাভাজন প্রতিনিধি হতে পারবে। বিএনপি এই বিষয়গুলো বিবেচনা করছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেলিম ভাই যে কথাগুলো বললেন যে আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ এখানে রাষ্ট্রযন্ত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন শুধুমাত্র কয়েকজন সৎ লোককে বসিয়ে দিয়ে লাভ হবে না,
যেমন বাঁকা ছাঁচে কখনো সোজা পিঠা বানানো যায় না, আগে বাঁকা ছাঁচ ভেঙে সোজা ছাঁচ গড়ে তারপরে আপনি সোজা পিঠে পেতে পারেন। অতএব এই নির্বাচন ব্যবস্থায় বর্তমান যে নির্বাচন কমিশন, আমরা যতই বলি কতগুলো সৎ, যোগ্য, দক্ষ একেবারে বীর পুরুষ এনে ওখানে বসায় দিলেই তার স্বচ্ছ নির্বাচন করতে পারবে না এই কারণে যে আমাদের টোটাল যে মাইন্ডসেটটা পিপলের মধ্যে, যে ভাবনার চিন্তাগুলো, সেটা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। অ্যাট দ্য টাইম অফ ইলেকশন সেই প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, সব সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন প্রয়োগকারী সংস্থা। আমরা আপনার বক্তব্য এই পর্যায়ে বুঝতে পারছি। আমার একটি কৌতূহল হচ্ছে যে সাধারণ জনগণ ধরেন আপনাকে ধানের শীষ মার্কায় কেন ভোট দেয়, মানে কি কারণে ভোট দেয়? এখানে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা মানে সেটা কি বেগম খালেদা জিয়ার জন্য ভোট দেয়? এখানে আরেকটা ব্যাপার আছে, সেলিম ভাই যে কথাটা বললেন যে একটা সময় আসবে যখন জনগণ এই সৎ লোককে এবং মানে নিবেদিত প্রাণ জনগণের দরদি লোককেই ভোট দেবে, বিনা পয়সায় ভোট দেবে, এটা আছে। কিন্তু এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের জাতীয় দ্বন্দ্বটা প্রধান দ্বন্দ্বে মানে পরিণত থাকছে, তখন কিন্তু একটা ন্যাশনাল কারেন্ট সৃষ্টি হয়। এটা কারেন্ট, সেটা হলো যে যখন আমরা যারা ক্ষমতা আছে তাদের বিপক্ষে না, যখন আমরা দেখি যে আমাদের জাতীয় দ্বন্দ্বই বড়, আমাদের জাতি মুক্তি চায়, জাতি স্বাধীনভাবে বাঁচতে চায়। জাতি জিনিসটা কি? জাতি মানে গোটা জনগণ যে আওয়ামী লীগ বাদ দিয়ে, মানে এখনকার কথা যদি আমি বলি, আওয়ামী লীগ বাদ দিয়ে জাতি, আওয়ামী লীগ না, মানে ব্যাপক জনগণ, মানে একটা জাতির ব্যাপক জনগণ, যখন তাদের সামনে মনে হয় যে আধিপত্যবাদী শক্তি অথবা অন্য বিদেশি শক্তি তারা এই দেশের স্বাধীনতা, এই দেশের অর্থনীতি অসম বাণিজ্য চুক্তির মাঝ দিয়ে লগ্নিপুঁজির মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিচার করে রেখে মানে বহাল রেখে শোষণ এবং বঞ্চনার বিষয়টি তখন কিন্তু যখন মানুষ মনে করে যে ওরা হচ্ছে ওই সেই আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি এবং তাদের বিরুদ্ধে জনগণ কোন দিকে ভোট দেবে, তখন কিন্তু জনগণ একটা কারেন্টে চলে যায়। এই কারেন্ট এখন বিএনপির পক্ষে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি এদেশে, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, নির্বাচন দেন, যেখানেই নির্বাচন, সেটা তো আপনি বলছেন, যেমন আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জানতে চাইছি আপনার বোঝার প্রক্রিয়াটা কি। যেমন সিটি কর্পোরেশন গুলোতে যেখানে মোটামুটি নিরপেক্ষ নির্বাচন, বড় নির্বাচন গুলোতে, সেখানে কিন্তু মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়েছে, বিএনপি জয়লাভ করেছে। যেমন বার অ্যাসোসিয়েশন গুলোতে যেখানে আপনার মোটামুটি সমাজের মানে এই সমাজের মানে যেখানে ভোট হয়েছে সেখানে নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপি কে ভোট দেয়। জনগণ যতই উন্নয়ন বলুক, যতই বলুক, মানুষ কিন্তু ওই মানে আকাঙ্ক্ষা, মানে দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি এবং জনগণ চায় পরিবর্তন। ওকে, এবং আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর লেনিন ভাইয়ের কাছে যখন ফিরবো, লেনিন ভাই একটি বিষয় একটু জানতে চাইবো যে অনেকেই বলেন যে ত্যাগী রাজনৈতিক নেতা আমরা ত্যাগ করেছি, বা যারা ত্যাগী রাজনৈতিক নেতা তাদেরকে নমিনেশন দিতে হবে বা এমপি পদে। এমপি পদে নমিনেশন দেওয়া কোনো পুরস্কার কিনা, এবং এমপি হওয়াটা কি মানে রাজনৈতিক উদ্দেশ্যই একমাত্র উদ্দেশ্য কিনা, যেটা সেলিম ভাইয়ের কথা আপনি শুনছিলেন সেই ধারাবাহিকতায় যদি একটু আমরা বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে লেনিন ভাই। ফিরে এলাম আজকে বাংলাদেশে। লেনিন ভাই, রাজনীতিতে এমপিশিপ একটা পুরস্কার কিনা, নমিনেশন একটি পুরস্কার কিনা, এবং সেই পুরস্কারটি অনেক দাম দিয়ে কিনতে হয় কিনা? না, যদি আপনি থিওরিটিক্যালি বলেন, আমি মনে করি যে এটা মানে পুরস্কার নয়। কেননা এই পুরস্কার দিলাম কোনো ব্যক্তিকে, কোনো টাকাওয়ালা লোক দেখে, মুসলমান দেখে, কিন্তু সে ভোটে জিতে আসলো না, তাহলে তো ওই পুরস্কারটি আমার জন্য বুমেরাং হবে। কাজে রাজনীতিতে প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা জয়লাভের জন্য এইটা আমি মনে করি না যে এটা প্রাথমিক। আমি মনে করি যে আমাদের দেশের অতীতের অভিজ্ঞতাই হচ্ছে যে দল যখন যেই রাজনীতিকে সামনে আনতে পেরেছে, তাদের যেই কর্মসূচি, তাদের যেই পলিটিক্স, তাদের যেই দলের সংগঠন, তাদের যেই মানুষকে মোবিলাইজ করার ক্ষমতা, হ্যাঁ, এবং মানুষের সেই রাজনীতির প্রতি, সেই কর্মসূচির প্রতি যখন আস্থা থাকে, তখন সাধারণভাবে মানুষ ওই দলের পক্ষে, ওই মার্কার পক্ষে সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপরে এদেশের অভিজ্ঞতা হচ্ছে কলা গাছটিও তখন পাশ করে আসে। এটা মানে আমাদের জেনারেলি বলা হয় যে কলা গাছ দিলেও পাশ করবে, যদি কোনো একটা দলের পক্ষে, তার কর্মসূচির পক্ষে জনগণের মোবিলাইজেশন থাকে বা স্রোত থাকে।
তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে নির্ধারক উপাদান হচ্ছে পলিটিক্স, এবং সেই পলিটিক্সের সাথে যুক্ত হচ্ছে রাজনৈতিক দলের সংগঠন, তার প্রভাব জনগণের মধ্যে। কিন্তু তার ইতিহাস, আপনার কাছে কি ঐতিহ্য। মনে হয় না যে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক যে এরকম বলেন যে আসলে আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসির আদলে এক ধরনের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়, সেখানে দলের সভাপতি, এক্ষেত্রে আপনার দলের ক্ষেত্রে শেখ হাসিনা, যাদের যাদের নির্ধারণ করে দেন তাদের আসলে মনোনয়ন দেওয়া হয়, পুরস্কার যদি বলি বা তিরস্কার যদি বলি, না, এবং এটা শেখ ধরেন- হাসিনাকে দেখেই মানুষ ভোট দেন বা নৌকা থেকে মানুষ ভোট দেন, প্রার্থী দেখে নয়। এটার একটা দিকের রিয়েলিটি আছে, আর একটা দিকেরটা হচ্ছে সমালোচনার জন্যই সমালোচনা। রিয়েলিটি কোনটা? রিয়েলিটি হচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনাকে দেখে ভোট দেয়, কারণ আমাদের দেশে সিম্বলাইজড হচ্ছে ব্যক্তি, নেতা। এইটা সেই শেরে বাংলায় কে ফজলুল হক থেকে শুরু করে, হ্যাঁ, মানে হক ভাসানী সরওয়ার্দী 54 নির্বাচন, বঙ্গবন্ধু, বা তারা যে জিতছে জিয়াউর রহমান দেখিয়ে, এখানেও এখন সেটা দাঁড়িয়েছে শেখ হাসিনা। এটি স্বাভাবিক। আপনাকে এটা পছন্দ করেন বা অপছন্দ করেন, এই রিয়েলিটিটাকে মানতে হবে যে মূল যে নেতা, তার যে ক্যারিজমা, জি, জনগণের উপরে তার যে প্রভাব, সেটা ভোট মোবিলাইজ করার ক্ষেত্রে একটা যদি প্রধান আমি এই factor রিয়েলিটি হিসেবে কাজ মানি, করে। তাহলে কি আমি সত্যিকার অর্থে জনপ্রতিনিধি পাই কিনা? আমি তো আসলে মনোনীত কিছু লোক পাচ্ছি যারা আমি বলবো আমাদের বিকাশের যে স্তরে বাংলাদেশ আছে, জি। ডেমোক্রেসি চর্চার যে স্তরে আছে, সেখানে আমি যদি ইউরোপের স্ট্যান্ডার্ডে ভাবি যে কোন দলের প্রোগ্রাম এবং মানুষ দুটোই সে বিবেচনায় নেবে, যে প্রোগ্রামটা ভালো মানুষটা খারাপ, সেটা বিবেচনায় করে সে নির্ধারণ করবে যে সে কাকে ভোট দেবে। আমাদের এখানে সেটা হয় না। এবং একটা কথা এখানে মনে রাখা ভালো, আমি আওয়ামী লীগ করি, তারপরেও আমি বলবো, হ্যাঁ, এই কথাটা আমার চেয়ে সেলিম বললে ভালো মানাইতো বেশি, যে আমাদের এখানে মুক্তবাজার অর্থনীতি চলছে। কেমন মুক্তবাজার অর্থনীতি চলবে, রাজনীতি কি তার উল্টাটা চলবে? মুক্তবাজার অর্থনীতিতে মুক্তবাজার রাজনীতি চলছে, এবং এটা যে রিয়ালিটি, এটা খুব দুঃখজনক রিয়ালিটি, যে ইয়েস, আমি কোনোদিন নির্বাচন করার সাহস পাই না, কারণ আমার টাকা খরচ করার ক্ষমতা নাই। আমাকে নমিনেশন দিতে পারে, আমি সেটা বাগিয়ে নিতে পারি, আমার ত্যাগের কথা বলে, অমুক কথা বলে, কিন্তু আমি নিজে জানি মাঠে এখন রাজনীতি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে, রাজনীতি যেভাবে মানে টাকার খেলা চলছে, সেই ক্ষেত্রে আমি এই নির্বাচনে দলকে পরাজয়ের কারণ হব। বরং আমি তখন বিবেচনা করব, আপনার এই কথাতে পরোক্ষভাবে কি আপনার দলে যারা নমিনেশন আমার দলের না, আমি কিন্তু আমার দল বলছি না, আচ্ছা। এটা অ্যাজ এ হোল বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন। উনি যে সুন্দর সুন্দর কথা বললেন, ওগুলো হচ্ছে তত্ত্ব কথা, মানে ওগুলি সিচুয়েশনকে প্রতিনিধিত্ব করে কোনো ঘটনাই না। সেলিম ভাই, ওনাদের পক্ষে জোয়ার আসলে ওনাকে কলা গাছ দিলেও পাস করবে। সেলিম ভাই, আপনাকে এর একটু ধারাবাহিকতা বলতে পারি। আর আপনার এতদিন রাজনৈতিক জীবনে আপনি যখন শোনেন আপনার ভোটে জিতে আসবেন না, আপনি কখনো এই আশফলন যখন আপনি শোনেন যে আপনি কোনোদিন নির্বাচিত হবেন না, আপনার দলের নির্বাচিত হতে হলে আরেকটা দলের সঙ্গে বা আরেকটা দলের মার্কা নিতে হবে, তখন আপনার মানে আমি অনুভূতি বলবো না, আপনার আসলে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? না, প্রথম কথা, নিতাই দা একটা কথা বললেন যে ছাত্র ইউনিয়ন ন্যাপের লোকেরা সব ইয়ের ভেতরে আছে, বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগে 1-2 জন আছে। যারা ছাত্র ইউনিয়ন বা ন্যাপ, কমিউনিস্ট পার্টি এইটা ছেড়ে বিএনপিতে, আওয়ামী লীগে গেছে, তারা তো আর ন্যাপ কমিউনিস্ট পার্টি নাই, তারা তো দল ত্যাগ করে গেছে, আদর্শ ত্যাগ করে গেছে, এবং সেটা তাদের করার অধিকার আছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নয়। সুতরাং তাদেরকে আর ন্যাপ কমিউনিস্ট পার্টি হিসেবে চিহ্নিত করার সুযোগ আছে বলে আমার মনে হয় না আর কি। 2 নম্বর হলো সেটা কোনো নির্বাচনে, প্রার্থী নির্বাচনে এটা কোয়ালিফাই করে না। আমি আপনাকে সাপ্লিমেন্ট করছি, ওটা কোনো কোয়ালিফাই, আমি জেনারেল ওয়েতে বললাম আর কি, এটা নির্বাচন। সেকেন্ড হলো, যে কথাটা বলা হচ্ছে, বাস্তবতাকে আমাদের হিসাবে রাখতে হবে, কিন্তু বাস্তবতার কাছে আত্মসমর্পণ করা চলবে না। আমি মনে করি এই মৌলিক নীতিটা অনুসরণ করা উচিত। ব্রিটিশ শাসন বাস্তবতা ছিল, এটাকে বিবেচনায় নিতে হয়েছে, বিবেচনায় নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হয়েছে, কিন্তু সেটার কাছে আত্মসমর্পণ করে নাই দেশপ্রেমিকরা। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। আজকে আমাদের দেশের রাজনীতির সবগুলো বাস্তবতা, সেটাকে হিসাব করে চলতে হবে, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করলে চলবে না। 3 নম্বর, এরকমই একটা বাস্তবতা হলো সুপ্রিমো কালচার, এবং দলের ভেতরে, দেশের ভেতরে, এবং এটা 2 কারণে হচ্ছে। আমাদের সামন্তবাদী ঐতিহ্য, এবং অন্যদিকে হলো
যে মডার্ন কর্পোরেট কালচার, যেখানে চিফ এক্সিকিউটিভ অফিসার হায়ার অ্যান্ড ফায়ার, সুতরাং এই দুইটাকে মিলিয়ে আমরা যদি সেই পদ্ধতিতে দেশ চালাই বা দল চালাই, তাহলে পরে অবশ্যম্ভাবীভাবে একটা সুপ্রিমো ফর্মুলা চলে আসে। কি মনে হয় না অনেক দিন ধরে কমিউনিস্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলতে আমরা আপনারকেই বুঝি অনেক দিন ধরে? হ্যাঁ, ঠিক আছে, বল। না মানে আমরা আপনাকেই তো চিনছি, মানে আমরা তো আর কাউকে পাচ্ছি না, মানে যদি এইটা কি সুপ্রিমো কালচারের মধ্যে পড়বে কিনা? না না না, এটা সুপ্রিমো হলো ওয়ান ইন্ডিভিজুয়াল। ওকে, একটা ইন্ডিভিজুয়ালকে কেন্দ্র করে যখন সমস্ত জিনিসটা হতে থাকে, এই ফর্মুলা আপনাকে কালেক্টিভ লিডারশিপ, এটার বিকল্প হলো কালেক্টিভ লিডারশিপ, গ্যালাক্সি অফ লিডার্স, বেস নট অন দ্য উইল অফ দ্য লিডার বাট দ্য ডিসিশন, কালেক্টিভ ডিসিশন অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস উইদিন দ্য পার্টি। এটা হলো একটা ডিফারেন্স, সেটা আরেকটা আলোচনা, আমরা সেটার ভিতরে চলে যাব। ইলেকশনের পয়েন্টে যেটা এসছে, নুরুল আলম লেনিন যেটা বললো একেবারে কারেক্ট কথাটা বলেছে, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। অর্থনীতি হবে হলো আপনি লুটপাটের ধারায়, মুক্ত বাজারের নামে, তা এবং সবকিছু কমোডিটিফিকেশন হয়ে যাবে, পণ্যায়ন হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে রাজনীতির বিভিন্ন কাজকর্ম, সেইখানে লেনদেন, লাভ লোকসানের হিসাব নিকাশ থেকে সেটাকে মুক্ত রাখতে পারবেন, সেটা কোনোদিন সম্ভব না। সুতরাং নমিনেশন বাণিজ্য, এই যে শব্দটা হর হামেশাই আমরা আলোচনার ভিতরে শুনি, এবং কে অস্বীকার করতে পারবে যে নমিনেশন বাণিজ্যের যে খেলাটা আমাদের দেশে, এটা খালি ন্যাশনাল ইলেকশন না, এমনকি পদ বাণিজ্য, অমুক একটা ছাত্র সংগঠনের একটা ন্যাশনাল কাউন্সিলের মেম্বার হইতে হবে, এইটার জন্য কত লক্ষ টাকা হাত বদল হয় আপনি একটু গবেষণা অনুসন্ধান করে দেখলে পরেই সেটা বুঝতে পারবেন। পত্রপত্রিকা এটা হচ্ছে। আরেকটা প্রশ্ন আমি এটার প্রমাণ হিসেবে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, কেন করে সেটার আলোচনায় আমি যেতে যাচ্ছি না, হয়তো রাজনৈতিক দ্বন্দ্ব, আমার বিবেচনায় সেটা থাকলেও এটা প্রধান ব্যাপারটা হলো লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। এবং এইটাই আমরা দেখতে পাই যখন রাজনৈতিক দলের একটা দলের অভ্যন্তরে যখন দ্বন্দ্ব হয়। খালেদা জিয়া আগুনে পুড়িয়ে 132 জন মানুষকে হত্যা করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার বা দলের ভেতরে, দল উপদলের ভেতরে মারামারি করে কতশো জন লোক মারা গেল, এবং সেটার কারণটা কি সেটা তো বুঝতে হবে। এবং তার চেয়ে আশ্চর্য, এটা বলে আমি শেষ করছি, আওয়ামী লীগ পরে বুঝলাম কারণ পাওয়ারে আছে, বিএনপি কেন দুই গ্রুপ মারামারি করে? কেননা ভবিষ্যতে পাওয়ারে যাবে, ওর জন্য নিজের গ্রুপকে শক্ত রাখার জন্য তারা আগে থেকেই যার যার ক্যাডার বাহিনী সেগুলোকে শক্তিশালী করার। কয়েকদিন আগে আওয়ামী লীগের চিটাগাংয়ের দুই হেভিওয়েট নেতার মধ্যে আমরা দেখেছি, এখন আজকে বিএনপিতে দেখলাম অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির 51 জন নেতার নেতৃত্বে মাঠ পর্যায়ে সাংগঠনিক সফর শুরু হয়েছে। এই সফরের জন্য আসলে মূল উদ্দেশ্য কি থাকবে, কিভাবে করে এটি বাছাই করা হবে? পাশাপাশি আমি প্রশ্নটি করতেই চাই, আমরা শুনেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই কোন 300 জন আসলে নমিনেশন পাবেন তা একটি ঠিক করে তালিকা যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছেন। এই প্রক্রিয়াটিকে আসলে আপনি কেমন মনে করেন? দাদা, আপনি অনুমতি দিলে আমরা একটা বিরতি নিয়ে আসি, একটু বড় করে শুনতে চাই আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে 300 জন প্রার্থী মনোনীত করে দিয়েছেন, সেটা আসলে ভালো উপায় হচ্ছে কিনা? 51টি দল অবশ্য সফর করছে, সাংগঠনিক সফর। আপনাকে ধন্যবাদ। এই যে 300 আসনে প্রার্থী বাছাই শুরু করেছেন, এটা পত্রপত্রিকায় আসছে, এটা এখনো এভাবে কোনো ঘোষণা করে প্রার্থী বাছাই শুরু হয়েছে বলে আমরা জানি না। তবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য একটা দলের যিনি শীর্ষ পর্যায়ে থাকেন, একটা বডি, মানে হাইয়েস্ট বডি অফ দ্য পার্টি, তারা কিন্তু ভিতরে এই প্রক্রিয়া, মানে এটা চলমান থাকে, সবসময় থাকে, এবং সেই জন্য কিছু গোপন তথ্য, কিছু মানে পার্টিসিপেন্ট অবজারভার, যারা যে পার্টিসিপেট করবে অবজার্ভ করবে, এবং মানে বিভিন্ন সময়কার তথ্য নিয়ে বেগম খালেদা জিয়া একটা হোমওয়ার্ক করার মতো এটা করতে পারেন, এটা পার্টির চেয়ারপারসন হিসেবে করতে পারেন। এটা কোনো মানে অন্যায়ও কিছু না, বা এটা কোনো ব্যতিক্রমও কিছু না, এটা করা যেতে পারে। এটা ভালো উদ্যোগ, এটা যদি নিয়ে থাকেন, এবং এটা ভালো উদ্যোগ। আমি মানে উনি নিচ্ছেন না এটাও বলবো না, আবার নিয়েছেন এটাও বলবো না,
কারণ এটা সম্পূর্ণ গোপন বিষয় আর কি, গোপন ভাবে। এক আর 51টা জেলায় যে আমাদের 51 জন নেতা যাচ্ছেন, তার মধ্যে আমিও যাচ্ছি এক জায়গায়, 51 জায়গায় 76টা ডিস্ট্রিক্টে। সেখানে আপনার মানে দুইটা উদ্দেশ্য। একটা হলো যে আমাদের পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও বেশি শক্তিশালী করার জন্যে আমরা সমস্ত জেলায় একটা প্রতিনিধি সমাবেশ করব, এবং সেখানে আমরা তদন্ত করে দেখব যে ওখানে পার্টির ভিতরে সমস্যাগুলো কী কী আছে, এবং সেই রিপোর্টও আমরা এখানে দাখিল করব। তারপরে সেই রিপোর্টের উপর পর্যালোচনা হবে, আবার পরবর্তী সময় হবে, যেটা একটা মানে প্রক্রিয়া। অতএব এই দুটোই হচ্ছে পার্টির জন্যে একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। এখন কথা হচ্ছে যে আমি সংক্ষেপে একটা কথা বলি, এই যে মানে লেনিন ভাই যে কথাটা বললেন, আমি 100% একমত যে এই সিস্টেমে, বা সেলিম ভাই বলছেন, এই সিস্টেম চেঞ্জের কতগুলো বড় মোটা দাগের কতগুলো ব্যাপার আছে। যেমন ব্রিটিশ আমলে কথা ছিল ইংরেজ তারাও আমরা ভারতবর্ষের জনগণ আমরা স্বাধীনতা চাই, ব্রিটিশ ভারতীয় জাতীয়তাবাদে একটাই স্লোগান ছিল। তারপরে আসলো হিন্দু এক জাতি, মুসলমান এক জাতি, অর্থাৎ মুসলমানের জন্য একটা আলাদা আবার ভূমি দরকার, হিন্দুর জন্য আলাদা। লড়কেলেঙ্গা পাকিস্তান, ঝিঙ্কেলেঙ্গা পাকিস্তান, জিন্দাবাদ পাকিস্তান বলে সেই মুসলিম জাতীয়তাবাদের স্লোগান আসলো। এরপরে আসলো বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন, যে পশ্চিম পাকিস্তানের আমাদের শোষণ করছে, অমুক করছে, একটা প্রমিনেন্ট হয়। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উচিত ছিল যে আজকে রাজনীতি হবে ভাত কাজ গণতন্ত্রের রাজনীতি, এবং সেইটা যদি করতে হয় তাহলে আজকে আপনার যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনগুলো আছে, যেটা অলরেডি ডিজঅর্ডার হয়ে গেছে, এইগুলোকে আগে যদি শক্তিশালী করা যায়, যেমন আপনার নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, সিভিল মানে ব্যুরোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এগুলো যদি ফাংশন না করে তাহলে ডেমোক্রেটিক সোসাইটি হয় না। কারণ গণতন্ত্র খালি ভোট তো নয়, মানে কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়। আমার একটা প্রশ্ন করার ছিল, যেমন লেনিন ভাই বললেন যে তিনি আসলে যদি নমিনেশন বাগিয়েও নেন কোনো না কোনো ভাবে, তিনি আসলে নির্বাচন করতে পারবেন না বা নির্বাচন করতে চাইবেন না। আপনি কি নির্বাচন করতে চাইবেন, বা আপনি নিজের ক্যান্ডিডেসি খালেদা জিয়ার কাছে কিভাবে মানে প্রতিষ্ঠা করেন? মানে কি গুণাবলী রয়েছে যার জন্য আমি নির্বাচন বেশ কয়েকবার করেছি। গত নির্বাচন 2008-এ খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট ভোট আমি পেয়েছিলাম। আমাকে ফেল করতে যে 98% ভোট কাস্ট দেখাচ্ছে, তারপর মাত্র 2200 ভোট হয়েছে। আমরা নির্বাচনে ভয় পাই না, এবং কখনোই আমার কোনোদিন মানে অতীত নির্বাচনের অভিজ্ঞতাই হচ্ছে কোনোদিনও আমার টাকা ছিল না। আমি মন্ত্রী ছিলাম, কিন্তু আমি জীবনে একটা সুই কারো কাছ থেকে নিয়ে নিই, এবং আমার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা দরখাস্ত হয়নি। আমার বক্তব্য হচ্ছে যে আমি নির্বাচনের সময় সম্পূর্ণরূপে জনগণের সাথে আমি একাত্ম হই। যেটা নমিনালি পার্টি কিছু টাকা দিল বা কিছু বন্ধু বান্ধব দিল, বহু নির্বাচন গেছে যে আমি মনোনয়নপত্র দাখিল করার টাকাও আমার কাছে ছিল না। তো এই জন্য টাকা বড় কথা না, কিন্তু ধরেন সাথে সম্পর্কই বড় কথা। কিন্তু ধরেন বিএনপি আপনাকে কেন নমিনেশন দিবে? মানে আপনার টাকা, আপনার সেই অর্থে টাকা নাই, অনেক বড় ব্যবসায়ী কেন বিএনপি কি আপনি মনে করেন সব টাকাওয়ালাদের নমিনেশন দেয়, বা আওয়ামী লীগ সব টাকাওয়ালা দেয়? তা না, যেখানে টাকাওয়ালাদের নমিনেশন দেয় এবং যেখানে আপনাদের মতো রাজনীতিবিদদের নমিনেশন দেয়, এর মধ্যে পার্থক্যটা কি? না, টাকাওয়ালা কি একটা, মানে আপনাদের ওখানে কি বেশি টাকাওয়ালা লোক নাই? একটা প্রচলিত কথা আছে, যদিও কথাটা বিখ্যাত লোকের কথা, যে বিড়াল সাদা কি কালো বড় কথা নয়, ইঁদুর ধরতে পারে কিনা সেটাই বড় কথা। নির্বাচনের সময় সে নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা, এইটা কিন্তু এই ব্যবস্থা এটাই চায়। কারণ এখনো কিন্তু আমাদের সমাজ আধা সামন্তবাদী পর্যায়ে রয়ে গেছে। অর্থাৎ চেতনার স্তর যতদিন চেঞ্জ না হবে ততদিন কিন্তু এখানে আপনার মানে জনগণের যে কোনো প্রকারে মানে রাজনৈতিক ইঁদুরটি মারা হচ্ছে। আমরা একটু সেলিম ভাইকে শোনার আগে আমরা এই পর্বটা একটু ছোট, আমরা একটা বিরতি নিয়ে ফিরি, যে এই ব্যাপারে আপনার একটু কথা শুনবো। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সেলিম ভাই, আপনার কাছ থেকে বিরতির আগে জানতে চাইছিলাম যে এই যে প্রার্থী নেতৃত্বের বাছাইয়ের যে পদ্ধতি, সে সম্পর্কে আপনার আগে থেকে ঠিক করে দেওয়া মনোনয়ন, এবং যেটি অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী বলছিলেন যে তাকে নমিনেশন দেওয়া পিছনে কি কারণ কাজ করতে পারে, যে অনেকদিন ধরে রাজনীতি করছেন, সেই বিষয়টা একটু আপনার কাছে একটু শুনতে চাইছিলাম। আমাদের বিশ্ব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দুইটা পদ্ধতি আছে সাধারণভাবে। একটা হলো নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পদ্ধতি, এবং সেই পদ্ধতিটাও নানান রকম বিকৃতির কারণে জনগণের প্রতিনিধিত্বশীল
হওয়া না হওয়াটা সেটাও একটা বিকৃতির ভিতরে অনেকাংশে চলে গেছে অনেক দেশেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনেও এই ধরনের প্রশ্ন কিন্তু উঠেছিল। এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে এইটা একটা খুব ভাইটাল কোশ্চেন, যে আমি সঠিকভাবে জনমতের প্রতিফলন আমার প্রতিনিধির মাধ্যমে করানোর ক্ষেত্রটা সৃষ্টি করতে পারছি কি পারছি না। আমি ভবিষ্যতের জন্য বলছি এবং তরুণ যারা তাদের ভাবার জন্য বলছি যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ধারণাটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা গ্রিক স্টেটের মতো ডেমোক্রেসি করতে পারবো না, কিন্তু যে কোনো ন্যাশনাল অর এনি আদার ইকোনমিক পলিটিক্যাল সোশিয়াল ইস্যুতে আমরা অনলাইনে জনগণের মতামত নিয়ে সেই ভিত্তিতে ডাইরেক্টলি তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হয়তো আমরা চালু করতে পারবো। এবং তখন হয়তো কমপ্লিটলি আরেক ধরনের সিস্টেমের ভিতরে চলে আসবে। এখন হোল পলিটিক্স, আমাদের এখানকার যে পলিটিক্সের সিস্টেমটা, সেইটা কিন্তু একটা বড় রকম সংকটের ভিতরে এসে পড়েছে। এবং এই ব্যবস্থাটাই পাকিস্তানি আমলে, ব্রিটিশ আমলের থেকে উত্তরাধিকার সূত্রে কিন্তু আমরা পেয়েছি। এবং সেইটাকে আমরা ভেঙে আরেকটা পথে আগানোর জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে আমাদের যাত্রা শুরু করেছিলাম। সেই পথ আমরা আর অগ্রসর করতে পারছি না, যার ফলে যেটা হয়ে যাচ্ছে, দেখেন সকলের আলোচনার ভেতর দিয়ে এটা চলে আসছে কিন্তু, যে ক্ষমতায় যাওয়ার আরেকটা যে পথ আছে সেটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। সেটা হলো গণবিস্ফোরণের মাধ্যমে, বা যেটাকে সাধারণ অর্থে আমরা বলি বিপ্লবের পথে। সেটা পথটাও কিন্তু নিঃশেষ হয়ে গেছে, অন্তত পক্ষে আমি মনে করি না, কেউ আমার সঙ্গে দ্বিমত করতে পারে। আমরা সাধারণভাবে এটা মনে করি এবং সব দলই এটা বলে, নির্বাচন হলো আন্দোলনের একটা অংশ। এবং আন্দোলনের ধারার সঙ্গে বিচ্ছিন্ন করে আপনি যখনই নির্বাচনটাকে ভাববেন, তখনই নির্বাচন আদর্শবিহীন, কেবলমাত্র নিছক মোহামেডান আর আবাহনীর ফুটবল খেলার ভেতরে কম্পিটিশনের মতো ক্ষমতার কম্পিটিশনে পরিণত হবে। এবং আদর্শকে আপনি বিজয় যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তাটাকে আপনি হয়তো বিসর্জন দেবেন। বিএনপি তো অনেক আগে থেকেই দিয়ে এসছে। লেনিন যদি কিছু মনে না করে, আমি বলতে চাই আওয়ামী লীগের ভেতরেও কিন্তু আমি সেই খুবই বিপজ্জনক লক্ষণ দেখতে পাচ্ছি, যে নির্বাচনে বিজয় যোগ্যতার কারণে এক পক্ষ জামাতে ইসলামকে হাত করেছে, এখন হেফাজতকে হাত করার জন্য আওয়ামী লীগ আবার নেমে পড়েছে। এইভাবেই দেশের সমস্ত রাষ্ট্রের চরিত্র এবং রাজনীতি অধোগতি ক্রমান্বয়ে অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যায়। লেনিন ভাই, আমি যদি সেলিম ভাইয়ের কথা থেকে আরেকটু যোগ করি, যে দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব মানে হঠাৎ করে কিছু কিছু কথা বলছেন, যার একটি এরকম যে দল ক্ষমতা না থাকলে আওয়ামী লীগের অনেক লোকজনকে টাকা পয়সা নিয়ে বিদেশে পালিয়ে যেতে হবে। এই পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন, যে শুধু ক্ষমতা, শুধু টাকা, আদর্শ এর কোনো কিছু না থাকা দলের মধ্যে? ধন্যবাদ। আমি এই আপনার এই কথাটা আসার আগে আমি সেলিমের একটা কথা ধরেই বলছি, যে ক্ষমতা রদবদলের উনি ব্রডলি বলেছেন দুটো পথ, একটা নির্বাচন, আরেকটা হচ্ছে গণ আন্দোলন বা গণবিস্ফোরণের ভেতর দিয়ে সরকারের পরিবর্তন। আর আরেকটা পথও আছে, আমি সেটা যোগ করতে চাই, সেটা হচ্ছে অসাংবিধানিক পন্থায় এমন একটা কোনো দেশের ভিতরে পরিস্থিতি সৃষ্টি করা যেখানে সামরিক শাসন বা অন্য কিছু এসে ক্ষমতা জোর করে দখল করে নেয়। কিন্তু আইদার গণবিস্ফোরণ, গণ আন্দোলন অথবা সামরিক শাসন, যেটাই করুক না কেন, এগুলো কোনো স্থায়ী ব্যবস্থা না। ফাইনালি তাকে আসতে হয় আবারও কিন্তু জনগণের কাছে একটা নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশে এই অভিজ্ঞতা আমাদের একাধিকবার হয়েছে, তো সেইটা আমাদের বিবেচনায় রাখতে হবে। দেয়ার আর ফোর্সেস উইদিন দ্য সোসাইটি, তারা যখন দেখে যে নির্বাচনের মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো না, এটা সেলিমরা না, কারণ ওই ক্ষমতা তাদের নাই। হ্যাঁ, বাট যারা ক্ষমতাকে মনে করে যে একটু পরিস্থিতি সৃষ্টি করলেই আমরা যেতে পারি, তারা কিন্তু এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে, যেইটা বলে আমরা রাজনৈতিক ভোকাবুলারি দিয়ে বলি যে পানি ঘোলা করে মাছ শিকার করা। অর্থাৎ পরিস্থিতি এমন একটা সৃষ্টি করে যাতে তৃতীয় পক্ষ আসে। 2013 সালে 14 সালে বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনে না গিয়ে যে ভুলটি করলেন, সেই ভুলটি করে তিনি ওইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যে পরিস্থিতি হলে পরে তৃতীয় কোনো পক্ষ এসে
ক্ষমতা দখল করে নেবে ইত্যাদি। আপনি দ্বিতীয় যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে আমাদের সাধারণ সম্পাদক এটা বলছেন, হ্যাঁ আমাদের দলের মধ্যে একটা প্রচারণা আছে। সেই প্রচারণাটা হচ্ছে যে দলের মধ্যে, এটা তো স্বাভাবিক, দল অনেকদিন ক্ষমতায় থাকলে সেখানে ক্ষমতার অপব্যবহার ঢোকে, সেখানে কিছু লোভ লালসা ঢোকে, সেখানে কিছু মানে অনিয়ম তান্ত্রিক পথে এটা অর্থলিপ্সা দাঁড়ায় এবং তারা ডমিনেট করার চেষ্টা করে দলের মধ্যে। সেই জায়গার থেকে দলটাকে বের করে নিয়ে আসার জন্য এখন একটা স্ট্রাগলের সূচনা হয়েছে। সেই স্ট্রাগলটা হচ্ছে যে তোমার অর্থ থাকলে, টাকা থাকলেই, বিত্ত থাকলেই বা দুর্নীতি করলেই তুমি পার পাবা, এটা ভাববার কারণ নাই। কিন্তু লেন ভাই, নৈতিকতা কি হওয়া উচিত? নৈতিকতা হচ্ছে যদি কেউ এরকম থাকে তাকে শাস্তির মুখোমুখি করা উচিত, কিন্তু তাকে বলা হচ্ছে যে তোমরা আওয়ামী লীগকে আবার নির্বাচিত করো, তাহলে তোমরা 5 বছর নিরাপদে তোমাদের টাকা পয়সা না থাকতে পারবা। এটা কি একটা নৈতিক অবস্থা হতে পারে? আমি জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করি না, এইভাবে আর কোনো ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? এটার ব্যাখ্যা যিনি বলেছেন তিনি দিতে পারেন, তিনি কি করেছেন। না, আমার ব্যাখ্যাটা হলো এই যে, বা আমি যেটা পার্টির স্ট্যান্ডটা বুঝি সেটা হচ্ছে যারা বৈধ বা অবৈধ পন্থায় টাকা করেছে, হ্যাঁ, তাদের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে টাকাটাকে কিভাবে বাঁচানো যাবে। সুতরাং ওই টাকা যা বাঁচানো জন্য দলকে আবার ক্ষমতা আনো, এটা হলো একটা সহজ পন্থার কথা হয়তো বলেছে। বাট আওয়ামী লীগের রিয়েল স্ট্যান্ড যদি বুঝতে হয় সেটা শেখ হাসিনার বক্তৃতা থেকে বুঝতে হবে। তার সরাসরি কথাই হচ্ছে যে আমি এমন লোককে নমিনেশন দেব না যে বিপদের সময় দলের পাশে দাঁড়ায় না, দলের আদর্শ নিয়ে দাঁড়ায় না। ওকে, বিপদের সময় দলের পাশে দাঁড়ায় না বা আদর্শ দাঁড়ায় না। একটা আমি মন্তব্য করছি যে আমার মনে হয় একটা ভাইটাল ইস্যু যদি সব দলগুলো একমত হয় যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করার সময় সবাই আন্তরিকভাবে এটা ওয়াদাবদ্ধ হব যে জয়লাভের জন্য চেষ্টা করব, কিন্তু পরাজয়ের জন্য আমরা 16 আনা প্রস্তুত থাকব। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা যখন করতে গিয়েছিলাম তাকে বলেছিলাম যে সবার সঙ্গে আলোচনা করতেছেন, এই প্রতিশ্রুতিটা নিয়ে নেন, তাহলে পরে হারার জন্য আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন। কিন্তু এখন আবার আমি এই কথা শুনে আবার আমাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন অনেকে, যে ডোনাল্ড ট্রাম্প তো হারার জন্য রেডি ছিলেন না, উন্নত গণতন্ত্র তো সেরকমই হয়, তিনি একবারের জন্য স্বীকার করেন না হারলে কি হবে। ওর জন্য আমেরিকার ক্রাইসিস গুলো দেখবেন সামনে কি ইতিমধ্যে সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হলে বিএনপি নির্বাচনে যাবেই এরকম মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কে নির্বাচনে যাতে বিএনপি না যায় তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা আসতে পারে সামনে? আসলে সেগুলি কি ধরনের? এখানে দুটো ইস্যু, সেটা হলো যে আমরা মনে করি যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার এবং জনগণের যে গণতান্ত্রিক সমাজ, এই দুটোই বাংলাদেশে এখন অনুপস্থিত এবং রাষ্ট্রযন্ত্র দখল করে রেখে, মানে দখল করে মানে এক ধরনের ফ্যাসিবাদ, যেমন ফ্যাসিমো শব্দটি ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে, ফ্যাসিমো মানে বল প্রয়োগ করা। তো রাষ্ট্রযন্ত্র বল প্রয়োগের মাধ্যমে দখল করে রেখে প্রতিপক্ষকে কোনোরকমভাবে মানে কথা বলার সুযোগ না দিয়ে, মিটিং মিছিল কথা বলার সুযোগ না দিয়ে, এই যে মানে ক্ষমতায় থাকার যে ইয়েটা, এটা এক ধরনের ফ্যাসিবাদ। তো বর্তমানে এই ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্তি করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বলতে আমি যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে বিএনপি জনগণের পক্ষে, বিএনপি একটি ন্যাশনালিস্ট পার্টি। The duty of a nationalist party is to protect our national economy. The duty of a nationalist party is to safeguard our national interest. And at the same time, the duty of a nationalist party to establish a democratic society of the country. যদি ব্যতিক্রম কিছু কিছু জায়গা হয় সেটা ভিন্ন কথা, আমরা সেই দিকে যাচ্ছি। তো সেই জনগণের ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, আমরা নিরপেক্ষ ইয়ে চাই। তবে বিএনপি মনে করে এবং বিশ্বাস করে যে বিএনপি নির্বাচনে না গেলে এদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে না, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই বিএনপির দাবিকে মেনে নিয়ে নির্বাচনকালীন ওই যে আমরা যে সহায়ক সরকারের কথা বলছি, আমি সেখানে গভর্নমেন্টকে বিএনপি নির্বাচনে আসতে গেলে আওয়ামী লীগ তাকে বাধা দেবে কিনা আপনার কাছে কিরকম মনে হয়? আওয়ামী লীগ বাধাদের শক্তি হারিয়ে ফেলবে, কারণ দেশের ভিতরে মানে জনগণের যে কম্পোজিশন সেখানে আওয়ামী লীগ সেটা পারবে না। কারণটা হচ্ছে যে বিপুল, এই যে সেলিম ভাইয়ের একটা কথা উনি বলছেন ক্ষমতা যাওয়ার যে দুটো রাস্তা, আর একটা রাস্তাও কিন্তু আছে। আমাদের শেষ করতে হবে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম এবং ধন্যবাদ নূর আলম লেনিন। আমরা এই ছিল আজকের মানুষের, দেখা হচ্ছে আগামী দিন এই সময়। শুভরাত্রি।